কি? আপনার বাচ্চার বয়সটা 12 বলেছিলাম বছর। তো আমি, হ্যাঁ আমার বাচ্চাটার 12 বছর, আমি কিন্তু 9 মাস বয়স যখন, তখন তার হিয়ারিং অ্যাসেসমেন্ট গুলো সবগুলাই করাইছি জি জি। পিজিতে থেকে। তারপরে ওর এমআরআই থেকে শুরু করে সবকিছুই করানো আছে এবং সবকিছু ইয়েই কিন্তু নর্মাল, এবং ওর নাক কান গলার এগুলোও দেখাইছি। যদি অনেকে বলে যে আল জিহ্বা ছোট থাকে সেটার জন্য কথা বলে না, বা ভিতর জিহ্বাটা লাগানো থাকে, এই ধরনের কোনো প্রবলেম নাই। কিন্তু ও আচ্ছা কখনোই কোনো ওই ছোটবেলায় একটু একটু, যেমন দাদা আপনি যেমন বললেন, ওর কিন্তু আই কন্টাক্ট খুবই ভালো ছিল। ওকে ডাক দেওয়া মাত্রই ও তাকাইতো, 6 মাসে তাকাইতো, এবং মানে ঘাড় ঘুরাই তাকাইতো। যে কারণে ওর নামটা ওর দাদি চেঞ্জ করতে চাইছিল, পরে দেখা যাচ্ছে রেসপন্স করে স্বামীর নামে, সুতরাং ওই নামটাও চেঞ্জ করতে পারে নাই। কিন্তু ও হচ্ছে কি, ওই যে ছোটবেলায় ঠিক সময় 6-7 মাসে বাবা দাদা নানা মামা এসব বলছে, কিন্তু এরপরে আর কোনো সে আহ, কথা বলে না। 6 এখন মাস মনে বয়স করেন পর্যন্ত? ওইগুলাও বলা হয় না। আপু 6 মাস বয়স এটা পর্যন্ত প্রায় সে বছর বলছে? খানেক, না 6 মাসের পর থেকে বলা আরম্ভ করছিল, মানে যখন থেকে বাচ্চারা ব্যাবলিং করে আর কি, জি জি জি। তখন থেকে ওই কথা এগুলা করা আরম্ভ করছিল। বছর দেড়েকের মতোই কয়েকটা শব্দ ছিল, বাবা মামা নানা দাদা এগুলা, বু এগুলা ছিল, কিন্তু এরপরে আর এগুলাও ছিল না। আর এখন তো মনে করেন মা বাবা এগুলাতে যে বলে, মাকে দেখে যে মা বলতেছে বা বাবাকে দেখে যে বাবা বলতেছে তা না, এমনিতেই। আচ্ছা আপু, এই ক্ষেত্রে আমি আপনাকে দুইটা একটু কোয়েশ্চেন করি। আপনি তো আপু জব করেন, রাইট? আপনি তো কলেজে আছেন। হ্যাঁ আপু ওকে কি আপনি ওই যে, যেহেতু সে বলা স্টার্ট করেছিল 1.5 বছর বা 2 বছর থেকে সে বলা বন্ধ করে দেয়, এক্ষেত্রে আমরা যেটা বুঝি মানে নর্মালি তাদেরকে অনেক বেশি ডিভাইস দেওয়া হয়, না, মোবাইল বা ও মানে ডিভাইসে আসক্ত অথবা হয়েছে খাওয়ানোর অনেক পর। কাজটা করার জন্য অনেক বেশি টিভি কার্টুনের মধ্যে রেখেছিলেন কিনা, এরকম? না না, ও ডিভাইসের প্রতি আসক্তি মনে করেন করোনা কালে। আচ্ছা আচ্ছা। করোনা কালের আগে কিন্তু ডিভাইসের প্রতি আসক্তি ছিল না, এবং সে চালাইতে পারতো না আসলে। ও আচ্ছা আচ্ছা। যা মানে ডিভাইসের প্রতি আসক্তি জিনিসটাই হচ্ছে ওর করোনা কালে, এর আগে ছিল না। আচ্ছা আচ্ছা আপু, তাহলে ওর এমআরআই রিপোর্টে কি বলছিল ডাক্তার? না, এমআরআই তো ভালোই বলছে, ওর ইয়েও নাই, ওই যে অনেকে আছে না মাথায় খিঁচুনি হ্যাঁ হ্যাঁ। হয়, জি জি। ওটাও নাই, আচ্ছা, খিঁচুনিও বুঝছেন। ছিল না? আচ্ছা আচ্ছা। হুম। তাহলে আপনি, আমরা তাহলে তোকে এই নিয়ে যে, দিয়ে গেছিলাম এই যে আপু 12 বছর ওখানে। বয়স, আপু 12 বছর বয়স পর্যন্ত আপনি তাহলে ওকে হ্যাঁ, কি কি করেছিলেন? মানে নিশ্চয়ই, মানে এটা তো বড় সময়, অনেক বড় সময়। মানে কি, ওকে তো আমি 3 বছরে 3 বছর না 3 বছরে 1-2 মাস এরকম হবে স্কুলে দিয়ে দিছিলাম, স্পেশাল স্কুলে। আচ্ছা আর সাথে সাথে ওই আচ্ছা যে আচ্ছা। প্রয়াসের দুজন থেরাপিস্ট, একজন অকুপেশনাল একজন স্পিচ থেরাপিস্ট, এরা মানে তখন মাত্র প্রয়াস খুলতেছে না, না প্রয়াস তখনও খুলে নাই, ওরা এখানে ছিল, ওদেরকে দিয়ে মানে ওদের থেরাপি দেওয়াইতাম। থেরাপি অনেক দিন চলছে, প্লাস ওকে প্রত্যেক দিন বিকালে মানে দুপুরের পরে ভাত খাওয়ানোর পরে পার্কে নিয়ে যাইতাম, একদম নিয়ম করে দুপুরে ভাত খাওয়ার পরে সে পার্কে যাইতো। তারপরে সাঁতারেও দিছিলাম, এগুলা আর কি মোটামুটি চেষ্টা আচ্ছা করছি আচ্ছা। একটু কি। চেষ্টা করছেন আপু। না আপনি তো তারপর আমাদের আবার থেরাপিস্ট অ্যানিমেশন গুলা কোর্সটাও একটা করলেন, সময় বাদ দিছিল। ওয়ার্কশপটাও করালেন আপু। হ্যাঁ, আপনি যে অ্যানিমেশন ওর হচ্ছে, ওয়ার্কশপ, যেটা এই হ্যাঁ যে কয়েকদিন আগে হ্যাঁ আপনি যে হ্যাঁ চেষ্টা করছেন, এটা আপু বোঝা যায় আসলে। মানে আপনার হয়তো আপনি পরিবারের কথা বলেছিলেন যে ওরা হয়তো ওর কোর্স করার ব্যাপারটা হয়তো এই কারণে আপনি আগাতে পারছেন না। তবে আমার মনে হয় আপনি আসলে এখন আমি এখন জনবলের অভাবে পড়ে গেছি, মানে ওদের স্পিচ থেরাপি এবং অকুপেশনাল থেরাপি, ওরা দুজনই মানে মানে এখন আর বাসায় এসে ওরা ইয়ে করে না, ওরা সেন্টার দিছে, কিন্তু সেন্টারে যায় যায় আমার আর থেরাপি দেওয়াটা সম্ভব না। আর ওরা যখন চালু ছিল তখন ওর স্কুলের টিচার এসেও কিন্তু ওকে টাইম দিত। এখন ওই আচ্ছা স্কুলের টিচার আবার বদলি হয়ে অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায়, মানে আমি এখন জনবলের অভাবে আছি, থেরাপিস্টও নাই, আর স্কুলের ম্যাডামও নাই, বিকাল বেলা যে ও পার্কে যাইতো সেটাও বন্ধ হয়ে গেছে। আচ্ছা আপু, আপনি তাহলে একটা কাজ করেন,
আপনি একটু মানে আমাকে আপনার ফ্রি টাইমে আমাকে একটা নক দিয়ে রাখবেন যে কোন সময়টা আপনার ফ্রি টাইম, কারণ আমার ফ্রি টাইম আপনার ফ্রি টাইম নাও মিলতে পারে। তাহলে আপনার ফ্রি টাইমটা আমি জানলে আমি আপনার সাথে একদিন বসবো আর কি, কিভাবে আগানো যায় ওকে নিয়ে। মানে মাগরিবের নামাজের পরে একটু ফ্রি টাইম, বুঝছেন? আসরের নামাজের পরে? আচ্ছা আচ্ছা। না, না মাগরিবের নামাজের পরে। মাগরিবের নামাজের পরে। আচ্ছা ঠিক আছে আপু, এর মধ্যে আমি টাইম বের করতে পারলে আমি আপনার সাথে ওকে নিয়ে একটু বসবো আর কি, ওকে নিয়ে একটু জুমে বসবো। এক্ষেত্রে আপু আপনি আচ্ছা, যে কাজটা করেছিলেন ওই যে জুমে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আচ্ছা, বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে আচ্ছা আপু বন্ধ করে দেন। আপু এক্ষেত্রে আপনি যে হুম। অ্যানিমেশন ওয়ার্কশপ যেটা করলেন, এটা আমি এমনি কথা বলছিলাম, যদিও এটা মানে হয়তো ও ইউজ করতে পারতেছে না, কিন্তু এমনিতে ওকে যদি মানে লেগে থাকা যেত সম্ভবত ভালো হতো আর কি। ও না, তো এখন লিখতে হচ্ছে যে পারতেছে না। আপু, আমিও মনে করছিলাম এবং উনাকে আমি বলছিলাম যে আমি ভর্তি হব, ইয়ে করতে হবে। তখন আমার মানে বোন বা আমার হাজবেন্ড এরা বলতেছে যে ওকে যে নর্মাল কোয়ালিটি টাইমটা দেওয়া সেটাই তো দিতে পারো না। হ্যাঁ, তারপর আবার হুম। কম্পিউটার নিয়ে ওকে বসে 10 মিনিট ইয়ে করা, সেটাই তো খুব কঠিন হয়ে যায়। যেমন আচ্ছা ওকে ওকে ধরেন না যে পাজল মিলানো বা রং গুলা মিলানো, এগুলা করতে যদি বসায় আপা 2 মিনিটও বসে না, চিৎকার চেঁচামেচি করে মানে মারামারি করে বার হয়ে যায়। মানে তার ইয়ে নাই, ধৈর্য নাই। আচ্ছা অথচ আচ্ছা আপু। আগে এগুলো খুব পছন্দ করতো। আচ্ছা আপু তাহলে আপনি একটু বসে আর কি, আমি একটা ভাইয়ের সাথে কথা বলি যিনি আমাদের কোর্সে ছিলেন, অ্যানিমেশন কোর্সে, শাহরিয়ার ভাই। একটু আমাদেরকে যদি বলতেন, অন্য মায়ের একটু শুনতো আর কি, আমাদের যে একটা অ্যানিমেশন কোর্স ছিল। শাহরিয়ার ভাই আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম আপা, আপনার লাস্টের একটা লাইন কেটে গিয়েছিল, আবার যদি প্রশ্নটা করতেন। বলছি এই যে আমাদের যে একটা অ্যানিমেশন ওয়ার্কশপ গেল, আমরা স্পেশাল বাচ্চাদের জন্য বা অটিজম বাচ্চাদের জন্য একটা ট্রায়াল বেসিসে করেছিলাম ওয়ার্কশপ, যেখানে সাইকাপাও ছিলেন, আমাদের আরো কিছু আমরা ছিল বাচ্চারা। তো ওই ক্ষেত্রে জি জি। মানে আপনিও তো ছিলেন, এই জন্য আমাদের এটা যেহেতু রেকর্ড হচ্ছে আমাদের এটা, তো আপনার কি মনে হয় যে মানে এটা কি বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেবল কিনা, অ্যানিমেশন শিখা মানে কোর্স বা ওয়ার্কশপ যাই বলি না কেন, যেভাবে আমরা তাদেরকে নিয়ে কাজ করতে পারি, কিভাবে আমরা করা উচিত বা এটা আদৌ করা উচিত কিনা বা আমরা আগাতে পারবো কিনা, আপনার কি মনে হয়েছিল? আসলে ক্রিয়েটিভ জিনিসগুলো তো, যারা স্পেশাল চাইল্ড থাকে এদের এদের মধ্যে দুই ধরনের। জি ভাই, আপনাকে একটু শোনা যাচ্ছে না। শারির ভাই আপনাকে শোনা যাচ্ছে না, মনে হয় নেটওয়ার্ক সমস্যা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? সরি, একটু হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল। জি জি এখন শোনা যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ক্রিয়েটিভ ফিল্ডে এই স্পেশাল চাইল্ড যারা, এরা তো সাধারণত সারা ওয়ার্ল্ড ওয়াইড দুইটা সেক্টরে খুব দক্ষ হয়। একটা হচ্ছে যে আইদার তারা ক্রিয়েটিভলি খুব অ্যাডভান্সড হয় সাধারণ বাচ্চাদের থেকে, অথবা তারা ম্যাথমেটিক্যাল বা সায়েন্টিফিক্যাল যে ফিল্ড গুলা আছে এগুলাতে তাদের দক্ষতাটা খুব ভালো থাকে। আবার অনেকের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি খুব ভালো থাকে, এরা খুব সহজেই যে কোনো ল্যাঙ্গুয়েজ পিক করতে পারে। এখন অ্যানিমেশনটা পছন্দ করার পিছনে আমার নিজের একটা বোন ছিল, মামাতো বোন। এডিএইচডি থেকে অটিজমের অনেকগুলাই ও যখন বিদ্যমান ছিল, তখন তার অটিজম নিয়ে এতটা অ্যাওয়ারনেস ছিল না, কিন্তু সে আবার আর্টের প্রতি তার খুব ভালোবাসা ছিল। কথা বলতে পারতো না, সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। তো সে আর্টের প্রতি তার ভালোবাসা ছিল এবং সে আস্তে আস্তে এই আর্টের সাথে লেগে থাকতে 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 তার মা বাবা দীর্ঘ অনেকগুলা বছর তাকে নিয়ে লেগেছিল, এবং থাকতে থাকতে সে জাতীয় পর্যায়েও সে এই আর্টে, মানে যারা স্পেশাল চাইল্ড আছে, তখন তো আসলে বলা হতো অন্য নামে, তো যারা প্রতিবন্ধী শিশু বলা হতো, তখন তাদের মধ্যে সে জাতীয় পর্যায়ে হচ্ছে যে পুরস্কার পেয়েছে, এবং এখন সে ওই বাচ্চাদের টিচার হিসেবেই মানে কাজ করছে। তো ও মাশাআল্লাহ। একটা মানুষের পিছনে আসলে লেগে থাকলে আসলে তারা কতটা অ্যাডভান্স হতে পারে, এবং বিয়ে শাদিও হয়েছে মাশাআল্লাহ দিলে।
এবং ছেলেও একটা স্পেশাল চাইল্ড হিসেবেই বড় হয়েছে, কিন্তু তারা দুইজনেই হচ্ছে যে সামর্থ্যবান, সক্ষম। তারা কোনো না কোনো কাজ করে তাদের মতন করে তারা সেলফ হচ্ছে গিয়ে এফিশিয়েন্ট হয়ে গেছে। এখন আল্লাহর রহমতে কোনো জায়গায় তাদের ডিপেন্ড করে থাকতে হচ্ছে না। এখন টিচিং তো খালি একটা প্রফেশন হতে পারে না, আরো অনেকগুলা প্রফেশনই মানে সুযোগ আছে। এটার ক্ষেত্রে অ্যানিমেশনের সুযোগটা হচ্ছে যে এখন অ্যানিমেটেড ফিল্ড যে মার্কেটটা, এটা অনেক বড়। মোবাইল থেকে শুরু করে ভিডিও গেমস থেকে শুরু করে অনেকগুলা জায়গাতেই মানুষ আসলে দক্ষ লোক খোঁজে। আর স্পেশাল চাইল্ডের একটা চমৎকার বিষয় হচ্ছে এরা যদি কোনোভাবে, তাদেরকে হয়তো অনেকদিন লেগে থাকা হচ্ছে, আজকে হয়তো রেজাল্ট পাওয়া যাচ্ছে না, কালকে হয়তো রেজাল্ট পাওয়া যাচ্ছে না, এটা আমরা সাধারণভাবে সাধারণ মানুষরা মনে করি। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে এদের কেউ কোনো একটা জিনিস পিক করে ফেলছে এবং খুব ভালোভাবেই পিক করেছে। এবং তখন তাদের যে অ্যাডভান্সমেন্টের যে স্পিডটা, তাদের যে ডেভেলপমেন্টের যে স্পিডটা, এটা অন্য সাধারণ যে কোনো বাচ্চার থেকে অনেক বেশি হয়, এগুলা স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন। তো সেই রাইট ক্ষেত্রে রাইট এটা একটা ইনিশিয়েটিভটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে এগুলা নিয়ে তো আসলে এই বাচ্চাদেরকে সময় দেওয়ার মতনই কেউ কাজ করে না, করলেও আসলে কন্টিনিউ করতে পারে না। আসলে না করতে পারার দোষও দেওয়া যায় না, কারণ পারিপার্শ্বিকতা, প্যারেন্টসদের সময় সুযোগ, এবং ইনস্ট্রাক্টরদের ধৈর্য, অনেকগুলো অনেকগুলা চ্যালেঞ্জ বিষয় থাকে, জড়িত থাকে। পারিবারিক চ্যালেঞ্জ থাকে, অনেকগুলা পারিপার্শ্বিক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকে। থাকে এক্স্যাক্টলি, প্যারেন্টসদের। এক্স্যাক্টলি। যেমন সাইকা এখন আপার কথা বললাম না, বড় উনি যে একটা বললেন। জিনিস হচ্ছে, জি জি। জি 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 জি, এখন বড় একটা বিষয় হচ্ছে যে স্পেশাল চাইল্ডদের হচ্ছে যে এরা একা সাধারণত শেখে না বা শিখতে চায় না, শিখতে পারে না, যে তার থেকে বড় বিষয় হচ্ছে শিখতে চায় না। এটাই হচ্ছে যে অটিজম নিয়ে যারা কাজ করে দেখা যায় যে ওনারাই বলেন যে বিভিন্ন সময়ে দেশে দেশের বাইরের যে এদের একজন বা দুজন খুব ক্লোজ মানুষ থাকতে হয় এবং থাকে, আইদার সেটা মা বাবা হয় কিংবা সেটা ভাই বোনের কেউ হয়, কিংবা এটা টিচারদের একজন হয়। তো সে খুব একটা শিখতে আগ্রহী হয় না, শিখতে পারে না যে তা না, শিখতে সে আগ্রহী পায় না, বিরক্ত বোধ করে। তো এখন এই ক্ষেত্রগুলাতে আমরা যেটা মনে করছি যে আমাদের আসলে মা বাবা ভাই বোন বা গার্ডিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে যেটা স্যাক্রিফাইস করতে হবে এই বাচ্চাদের শিখাতে গেলে, নিজেদের হচ্ছে গিয়ে ডাবল খাটনি খাটতে হবে। একটা বাচ্চা বরং ডাবল খাটনিরও বেশি খাটতে হবে। এখন এই বাচ্চাটা এখন যদি না শেখে, তাহলে আরো পরে গিয়ে কি সে আর কিছু শেখার মতন সেরকম সে সুযোগ, সময়, আগ্রহ কি করতে পারবে? কারণ স্পেশাল চাইল্ড হোক আর নর্মাল চাইল্ড হোক, এই এই সময়টাতেই সে কিছু শিখলে এখনই শিখবে এবং এই শেখাটাকেই পরবর্তী সময়ে সে পুঁজি করে ওইটার উপরে বেস করে সে ওইটার অ্যাডভান্সমেন্ট বা অ্যাডভান্স লেভেলের জিনিসগুলা শিখবে। নতুন ফিল্ডে কিন্তু তাকে খুব সহজে আর মানে শিফট করানো যাবে না। তো অ্যানিমেশন একটা ভালো, এটা একটা ভালো সেক্টর, কিন্তু ম্যাথমেটিক্যাল বা অন্যান্য জিনিসগুলা আরো ডিফিকাল্ট। তো এগুলা নিয়ে আমাদের প্যারেন্টসদেরও আসলে আরো বেশি প্রেসার হয়ে যাবে, আর এগুলা নিয়ে কাজও তেমন করা হয় না। বরং অ্যানিমেশন তুলনামূলক একটা কাজ করার মতন একটা সুযোগ আছে, যদি কাজ করার মতন সব পক্ষগুলা আগ্রহী করে তোলা যায়, আগ্রহী করে পারা যায় আর কি, লেগে থাকতে পারে আর কি। এটা লেগে বাচ্চারা থাকার অনেক এটার ক্রিয়েটিভ কোনো কাজ করতে পারে, বিকল্পই নাই। দেখলাম তো এবং সেদিন ওয়ার্কশপে ওরা যে অনেক অনেকগুলো ক্রিয়েটিভ ক্রিয়েটিভ। কাজ করতে পারে। মানে ওদের ওদের জি জি ওদের এই জি সম্ভাবনাকে ওরা বিভিন্ন ভাবে কাজে লাগাতে পারবে, দক্ষতাকে, স্কিল গুলোকে কাজে লাগাতে পারবে, যা যেভাবে যার যেভাবে পারে আর কি। কারণ ওরা তো নর্মালি পারে না, ওরা ডিফারেন্টলি পারে, অন্যদের মতো পারে না, এক্স্যাক্টলি, নিজেদের মতো করেই এক্স্যাক্টলি। পারে। এখানে আমাদের আবিদা সুলতানা আমার একজন মনে আছেন। হয় ভাই, আমাদের আবিদা সুলতানা আপার কথাটা আম- একটু শুনি। আহ জি আপু জি কি জি, আছেন? উনিও এই ব্যাপারে একটু আগ্রহ আসসালামু কথা। আলাইকুম আপু। শিওর শিওর শিওর। জি আবিদা আপু, আপনি একটু বলবেন যে আপনার অ্যানিমেশন ওয়ার্কশপটা আসলে কেমন লেগেছে? এটা দিয়ে যে বাচ্চারা কার্টুন বানাতে পারে বা তাদের দক্ষতাকে কাজে লাগাতে পারে, এটা জি কি জি আসলে আগানো উচিত এই 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 ওয়ার্কশপটা নিয়ে? মানে আমাদের আরো মায়েরা কি আসা উচিত জি কিনা? আপু,
জি জি আপু, আমি আসলে দেখছিলাম অ্যানিমেশন ওয়ার্কশপটা, আমার ভালোই লাগছে আপু। আমার মনে হচ্ছে এটা একটু কন্টিনিউ করলে আপনারা বেটার হয় আর কি, মানে আমরা একটু জানতে পারবো, আরো ডিটেলসে জানতে পারবো, মানে আসলে কতটা আরো একটু ভালো হয়। দরকার দেখছি কম কম এমনি আসুক, মোটামুটি ভালোই লাগছে আপু। কম কম আসুক, আস্তে আস্তে আসুক সবাই। জি জি জি, আমি চাচ্ছি আপনারা ওয়ার্কশপটা যদি আপনাদের সম্ভব হয় কন্টিনিউ করেন, আমরা ইনশাল্লাহ দেখি। আমার ভালোই লাগছে আপু।